আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করছি। নাটক হলো সমাজের দর্পণ। নাটক সাংস্কৃতিক বিপ্লব আনতে পারে। নাটক শুধু দেখার নয়, নাটক অনুভূতির। এমনই একটি নাটক আমরা এখন প্রস্তুত করতে চলেছি। গৌতম সেনগুপ্তর জন্মদিন। এই নাটকটি আমরা কজন, টিম অরেঞ্জ প্রযোজনায় রয়েছে এবং নির্দেশকের ভূমিকায় তুইশা সরকার। শুরু হচ্ছে আজকের সন্ধ্যার শেষ প্রযোজনা, জন্মদিন। জন্মদিনে আর 5 জনকে ডেকে সেই জন্মদিনটা ফলাও করে ঘোষণা করা, এটা আমার ভালো লাগে অবশ্য। হ্যাঁ, তবে আমি এমন একটা আয়োজন করলাম কেন? তাহলে আগে যে কথাগুলো বলেছি সেটা শুধুই মুখের কথা, মানে দেখনদারি কি নয় জাতীয়। আমি আপনাদের নেমন্তন্ন করে ডেকে এনেছি, অথচ এমন ভান করছি যেন আমি এই বিষয়ে বিন্দু বিসর্গ জানি না। কিন্তু তবু বলবো, এই নিজেকে দেখানো ব্যাপারটা আমার কাছে অপরকে ছোট করা। আসলে এর পেছনে একজন কলকাঠি নাড়ছে। কলা খান, এ আমার গাছের কলা। এতদিনে বুঝলাম, বারবার বলা সত্ত্বেও ওই কলার কাঁদিটা কাটছিল না কেন হরি। বললেই বলতো সময় মতো কাটবো। ভালোই হলো আপনাদের থামাতে পারলাম। ও হ্যাঁ, ভালো কথা, মনে আছে তো আজ আপনার এই গরিবের ঘরে একটু একটু মুখ করে যাবে। না না, তেমন কিছু নয়, সামান্য সামান্য। যা বলছিলাম আর কি, এই সব আয়োজনের পেছনে ওই যে বললাম একজন আছে, সে আর কেউ নয়, আমার কাজের ছেলেটি। বলতে পারেন আমার গফর না, হরে মানে হরে। আমি অবশ্য এই
অপভ্রংশটাই ব্যবহার করি। একবার ওর মাথায় যা চাপবে তা করেই ছাড়বে। আচ্ছা, না ছড়বান না। আজ প্রায় 15 বছর ও আমার সুখ দুঃখের নিত্য সঙ্গী। আমাকে খুশি করতে পারলেই যেন ওর আনন্দ। দেখলাম মাকে, আমাকে একটু খুশি হতে দেখলে মার মুখের হাসি আমি কখনো মিলিয়ে যেতে দেখি। হ্যাঁ, অবশ্য সব মায়েরই একরকমের। ওরে কেউ আমার অনেকটা সেই রকমেরই মনে হয়। মার মধ্যে কি যে লুকিয়ে আছে তাকে কেউ কোনোদিন ব্যাখ্যা করতে পেরেছে? না, পারা যায় না। সবকিছুর ব্যাখ্যা হয় না। জানেন, মনটা মুচড়ে ওঠে যখন ভাবি আমরা ক্রমশ মাহীন হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনাদের মনে হয় না আমাদের কাছে কাছে, বিশেষ করে এমন বিশেষ বিশেষ দিনে মনে হয় না যদি মা থাকতো তাহলে যেন আমাদের সব থাকলো? কারণ আমাদের প্রথম জন্মদিনে ঠিক এই মুহূর্তে একমাত্র মাই তো ছিল আমাদের বুকের কাছে। বস্তুতপক্ষে আমাদের সব প্রশান্তি হারিয়ে যায় একে একে। এই, আপনারা খান, হ্যাঁ, কলা খান, জল খান। আজ আমি 42 পা দিলাম। হ্যাঁ, সত্যি ভাবতে অবাক লাগে। 1 নয়, 2 নয়, একে একে 42টা বসন্ত আমার সামনে দিয়ে হাত নেড়ে চলে গেল। পেছনে ফিরলে শুধু পুরোনো দিনের বিদ্রুপ হাসি শুনতে পাই। সেদিন আমাকে বলে, তুমি হেরে গেলে, তুমি নির্মম ভাবে হেরে যাচ্ছ, একদিনের জন্য জয়ের সাথে দেখা হলো না তোমার। আজ মনে হচ্ছে এই এতগুলো বছরের মধ্যে কিছুই তো করা হলো কিছু না। অন্তত প্রাণ খুলে কাঁদতেও পারলাম না। আমি তখন ছোট, বছর 17-18, সবে স্কুল ছেড়েছি। বাবা একটা সওদাগরি অফিসে পিয়নের চাকরি করত। কাজেই সংসারের হালটা বুঝতে পারছেন। 3 বছরে মাকে বিছানা ছাড়তে দেখিনি কখনো। মার ঘরে কদাচিৎ ঢুকতে পেতাম। একদিন লুকিয়ে দেখলাম মার দুপুরবেলার পাত্রটায় রক্তে ভর্তি। মার অসুখটা আমার কাছে পরিষ্কার। ওই রকম আড়াল থেকে আরেকদিন শুনলাম মা বাবাকে একের পর এক অভিযোগ করে যাচ্ছে, যেন দুনিয়ার সবকিছুর জন্য একা বাবাই দায়ী। বাবা বোবা হয়ে নিথর পাথরের মতো দাম। শেষে মা বলল, ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে আমার বিষ দিয়েছিল। আপনারই বলুন, এই কথা শুনে মানুষের কি হয়? আমার কি হতে পারে? বাবার কি হয়েছে? অমন একটা রোগীর জন্য যা যা করা উচিত বাবা তার এক বিন্দুও করতে পারেনি। বাবা কিছু করতে পারলো না কেন? কিসের জন্য? মা বাবাকে ভুল বুঝেই বা কেন কেন? অমন একটা অসুখ মার শরীরে ভর করেছিলই বা কেন? কি কারণ? না, আমি তো মার জন্য কিছু করতে পারি না। মা বাপের জন্য তো সন্তানের অনেক কিছুই করবার থাকে, ইচ্ছে থাকা সত্ত্বেও আমি কিছু করতে পারলাম না কেন? একটা সাদা চাদরে ঢেকে যেদিন মাকে শেষবারের মতো উঠোনে নামানো হলো, সেদিন অন্তত একবারের জন্য আমি প্রাণ খুলে কাঁদতেও পারলাম না। পারেন বলতে পারেন আপনারা এসব হলো কেন, হয় কেন? আমার এই প্রশ্নের কোনো উত্তর আছে? জানা আছে আপনাদের? সরি, ক্ষমা করবেন, আসলে না এটা আমার একটা রোগ।
স্নায়ু দুর্বলতা, কাঁপে। আপনারা খান, কলা খান, জল খান। আজ এই জন্মদিনে আপনাদের পেয়ে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। মানুষ তো মানুষকেই কাছে পেতে চায়, কথা বলতে চায়। আচ্ছা, কথা বললে কি হয়? না না, আমি জানি না। অবশ্য হ্যাঁ, আমার মনে হয় ওই বৃষ্টি হলে আকাশের যা হয়, কথা বললেও নিশ্চয়ই মানুষের তাই। দেখ, একটা কথা কিন্তু আমি আপনাদের পরিষ্কার জানি না, আমি হয়তো এই অতিথি আপ্যায়ন যথাযথ করতে পারবো না। আসলে হরেই একমাত্র ভরসা কিনা, তাই ভুল ত্রুটি নিজ গুণে মার্জনা করবে। আপনারা নিশ্চয়ই আমার স্ত্রীর কথা ভাবছেন। হ্যাঁ, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। হ্যাঁ, বিয়ে একটা করেছিলাম বটে। আপনারা যা ভাবছেন তা নয়। স্ত্রী আমার সুস্থ শরীরেই বেঁচে আছে এবং নিজের শরীরে এবং মনে যৌবনকে রীতিমতো কান ধরিয়ে নীল ডাউন করে রেখেছে। হ্যাঁ, কি বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতেই থাকে। ওপরের ঘর দুটো ওনার ব্যবহারে, নিচে খুব একটা নামেন না, মানে দরকার হয় না আর কি। করে তো আমার আছেই, ওদের কাজ অবশ্য করে দেয় ও। সন্ধ্যেবেলাটা সাধারণত আমার স্ত্রী বাড়িতে থাকে। আসলে গান বাজনা ভালোবাসে কিনা, তাই সন্ধ্যে হলে একটুখানি ওই নাচ টাচ দেখতে যায়। মেয়েটা মার কাছাকাছি বছর 14, ভালো নাচতেও শিখেছে। মার সঙ্গে যেসব জায়গায় যায় শুনেছি, নেচে সেখানে সবাইকে অবাক করে দেয়। না দেখলে কি, আমিও মাঝে মাঝে ওপর তলায় ওদের নাচের শব্দ শুনতে পাই। ওই তো নাচ হচ্ছে। আপনি যে ওপরে তা আমি অনেক আগেই টের পেয়েছি। এই ঘরে পায়ে ধুলো দেবেন ভাবতেও পারিনি। সত্যি আজ আমার কি সৌভাগ্য। বসুন বসুন বসুন। ও হ্যাঁ, ভালো কথা, আপনারা চেনে তো এই মনোজ বাবুকে। আরে বসুন বসুন। ইনি একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। দুবার এমএলএ ছিলেন, এবার পার্লামেন্টে দাঁড়াবেন। কি ঠিক বললাম তো মনোজ বাবু? সত্যি বাবা যা এত কম বয়সে কতই বা হবে, 35-37। তবে বড় পরিচয়, উনি আমার মানে আমাদের একজন অতি ঘনিষ্ঠ আত্মীয়। এই তো সেদিনও দেখলাম আপনি কি একটা কার্ড দিলেন আমার স্ত্রীকে। জানি জানি আপনাদের সব উৎসব সম্মেলনেই যান তিনি। সম্প্রতি তো মিটিং মিছিলেও নিয়ে যাচ্ছে।
আপনি রীতিমতো আধুনিকা করে তুলেছেন আমার স্ত্রীকে। মা মেয়ে দুজনেই আপনার প্রশংসায় আসলে আপনার ঋণ শোধ করবার নয়। আগে হ্যাঁ, উনি আমার বিবাহিতা স্ত্রী, সমাজ স্বীকৃত সহধর্মিণী, অর্ধাঙ্গী। আমাদের বিয়েটা অবশ্য একটু অন্যভাবে হয়েছে, মানে প্রচলিত ভাষায় যাকে বলে ভালোবেসে বিয়ে। মনে পড়ে আমি বিয়ের আগে কবিতা শুনিয়েছি, আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা, নিশীথ বেলা সঘন বরষা গঘন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাসাই বেলা, বাহির হইছি স্বপ্ন শয়ন করিয়া হেলা, রাত্রিবেলা দেদোল দোল দেদোল দোল। সে অনেক দিন আগে, মনে হয় সেই মহেঞ্জোদারোর ইতিহাস। বিবাহ শুভ পরিণয়, আর 5 জনের মতো আমিও স্বপ্ন দেখতাম, একটা সুন্দর ঘরের স্বপ্ন, যাতে বড় বড় কটা জানলা থাকবে, রাত দিন হাওয়া বাতাস এসে লাগবে গায়ে, কথা বলবে, ওই বাতাসের হাত ধরে আমি না, স্বপ্নটাকে মুঠোর মধ্যে পেলাম না কোনোদিন। মনে হয় একটা সরীসৃপ হয়ে যাচ্ছে, মনে হয় এই অন্ধকার হাওয়াইন ঘরে থাকতে থাকতে আমার দম আটকে যাবে। কে আমাকে ঘরে বন্দি করে রাখলো? কি আমাকে? আপনাদের সবাইকে ভেবে দেখুন, আপনারা আমার মতো নির্বাসিত, বন্দি 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 বন্দি। কি ভাবছেন? পাগল, তাই না? আমার কথাগুলো পাগলের মতো না? ঠিক সেটাই হয়তো ঠিক, তা না হলে গত মঙ্গলবার, আগে হ্যাঁ সেটাই আমার জন্মবার, তা সেই মঙ্গলবারে অফিস থেকে কখন চিঠি আসে, চিঠি এলো, পড়লাম, একটা স্মরণীয় চিঠি। চিঠিতে লেখা আমাকে ডিসচার্জ করা হলো, আমার মস্তিষ্কের কোনো যন্ত্র নাকি ঠিক ঠিক কাজ করছে না, অফিসের দায়িত্বশীল কাজ আমার পক্ষে আর করা সম্ভব নয়, এক কথায় আমি সুস্থ নই। দত্তবাবু তহবিল তছনছ করবেন, কিছু বলা যাবে না। মুখার্জি সাহেব অফিসের পয়সায় কাশ্মীরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করবেন, মুখ ফাঁক করা যাবে না। রায় বাবু তার কুলাঙ্গার ভাইপোকে অফিসের দায়িত্বশীল পদে নিয়োগ করবেন, ঘুষ নিতে গিয়ে ধরা পড়ার পরেও সেন সাহেবের পদোন্নতি হবে, কিছু বলা যাবে না। আপনাদের শিশুরা মরবে, নারী ধর্ষিত হবে, কৃষক আত্মহত্যা করে, আরে নেতারা মন্ত্রীরা
টাকার পাহাড়ে বসে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাবে কার ব্যবস্থা আমরা মানুষ একদিন এই পৃথিবীতে জন্মেছিলাম মানুষ হয়ে বেঁচে থাকবো বলে চমৎকার বেঁচে আছি আমরা সুখে স্বচ্ছন্দে বেঁচে আছি পাগল পাগল হয়ে বেঁচে আছি পাগল অদ্ভুত অদ্ভুত আমি বোধহয় সত্যি 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 একটু অসুস্থ হয়ে পড়েছি আপনারা আপনারা কলা খান এই জল খান না না বিশ্বাস করুন আমি কিন্তু এইসব বলতে আপনাদের এখানে ডাকি আসলে না থেকে থেকে আমি একটু বেসামাল হয়ে পড়েছি আমার এই মিনতিটুকু আপনারা আমাকেও আপনারা দয়া করে পাগল বলে চলে যাবেন না ঘরে আমার বড় যত্ন করে রান্না করেছে আমার এই সব আয়োজন আপনারা নষ্ট করে দেবেন দাঁড়ান আমি আপনাদের আর বিরক্ত করবো না হ্যাঁ ওরে 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 এদের খাবার জোগাড় করতে থাক হ্যাঁ আপনি কি কিছু ভেবে চিন্তিত কেমন যেন চঞ্চল মনে হচ্ছে কার্তিকে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আপনি ঘামছেন অসুস্থ বোধ করছি না না লজ্জা পাবেন না লজ্জা পাবেন না আপনার অসুস্থতায় আমি আপনাকে সামান্য সাহায্যও করতে পারি আমার হোমিওপ্যাথি চিকিৎসার নেশা আছে কিনা তাই ঘরে কিছু কিছু ওষুধ মজুদ রাখি কি জানি কখন দরকার পড়ে যায় প্রয়োজন হলে বলবেন দিতে পারি কিন্তু আসলে কি জানেন ডাক্তার মানে আসল ডাক্তার আপনি খুঁজে পাবেন না একটা রোগের সঠিক ওষুধ কেউ দিতে জানে না আর কি অদ্ভুত দেখুন দিন দিন কেমন অসুখ বিসুখ বেড়ে যাচ্ছে হ্যাঁ আর কি সব অদ্ভুত ধরনের নতুন নতুন নাম জন্মে শুনিন আমারও একটা রোগ আছে হ্যাঁ তা অনেক 10-15 বছর না তারও বেশি হ্যাঁ সেই শৈশব থেকে না তারও আগে ঠিক কবে থেকে বলতে পারি এটা গুরুতর ব্যাধি আমি বই নিয়ে বেড়াচ্ছি রাত দিন একটা গভীর যন্ত্রণা সহ্য করতে পারি বলে বোঝাতে পারি কখনো মনে হয় যন্ত্রণাটা এইখানে এইখানে না মাথার মধ্যে না বুকের মাঝখানে নাকি তাও না আমি কাউকে দেখাতেও পারি শুধু অনুভব করি অব্যক্ত যন্ত্রণা আমি শুধু বোয়ার মতো ডুকরে ডুকরে কাঁদতে থাকি হাত পা ছুড়ি চুল ছিঁড়ি সারাদিন সারা রাত্রি অনেক কাল ধরে সেই পৃথিবীর জন্ম থেকে আপনারাও নিজেদের দিকে ভালো করে তাকিয়ে দেখুন আপনাদের অসুখ যন্ত্রণা আপনাদের শরীর দিয়ে চোখ দিয়ে ব্যাধি ফুটে বেরোচ্ছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাই আপনারা কাজের মধ্যে থাকলে প্রকাশ্যে বা গোপনে কথা বললে রাস্তা দিয়ে হাঁটলে প্রেম করলে সৃষ্টির আনন্দে মাতোয়ারা হলে প্রাণ ঢেলে গান গাইতে থাকলে আপনাদের অসুখ ব্যাধি দেখতে পাই দেখুন দেখুন আপনারাও ভালো করে দেখুন কিভাবে ব্যাধি আপনাদের একটু একটু করে পুরো পুরো নিঃশেষ করে দিচ্ছে এখনো দেখুন রোগমুক্ত হওয়ার চেষ্টা করুন
আমি তো একটু উত্তেজিত হয়ে পড়েছি। আপনারা জল খান, কলা খান। আরে মনোজ বাবু, আপনি তো কিছুই খাচ্ছেন না। ভালোবাসেন না বুঝি? না না, খেয়ে দেখুন, এই খুব ভালো জাতের কলা, আমার গাছের কলা। আজ আমার জন্ম, 42তম জন্মদিন। ঠিক এই দিন রাত 7:22 আমি নীলকণ্ঠ চট্টোপাধ্যায় এই পৃথিবীতে, যেখানে প্রেম অপ্রেম হিংসা ভালোবাসা জয় পরাজয় আছে, যেখানে একদিন মানুষকে মাটির সঙ্গে মিশিয়ে যেতে হয়, সেই পরিচিত অপরিচিত জগতে জন্মেছিলাম। তারপর কিছুকাল পর আমি উপলব্ধি করলাম আমার চোখের দৃষ্টি নিভে আসছে, হৃদয় পঙ্গুর মতো চেতনাহীন হয়ে যাচ্ছে, মাথায় ঘুম পোকা বাসা বাঁধছে, আমার শরীর ক্ষয় হতে হতে ধ্বংসস্তূপ হয়ে যাচ্ছে। বস্তুত আমি একটা ঝড় হয়ে গেছি। তবু আজও এই বিগত যৌবনে, এই রোগগ্রস্ত শরীরে, এই একা দ্বীপের মধ্যেও আমি কখনো কখনো গুনগুন গান গেয়ে উঠি। স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায়, জাগিও না। সেই স্বপ্নটা আমি এখনো দেখি, জেগে ঘুমিয়ে কথা বলতে বলতে কাজ করতে, সেই আলো হাওয়ার ঘর, সেই পাখির বাসার মতো শান্তি। আর ঠিক তখনই আমার মধ্যে একটা উৎসবে ধুম পড়ে যায়। আজ এই জন্মদিনে একটাই কামনা, প্রার্থনায় আমার, এখানে সমস্ত মানুষের জন্ম সুখের হোক, আনন্দের হোক, আশীর্বাদের মতো পবিত্র হোক, ওর গানের মতো বিশাল ব্যক্ত। শুনেছি আমার জন্মের সময় বাড়িতে নাকি আনন্দের রোল পড়ে গেছে, সবার মুখে হাসি ছায়া ফেলতে পেরেছি। এখানে সমস্ত মানুষের জন্ম নিশ্চয়ই এমন আনন্দের, তাই তো হওয়া উচিত। কি আশ্চর্য, সেই দিনকার সেই শিশু ওই আনন্দ উৎসবের এক কণা উপলব্ধি করতে পারি। সে জানতো না তাকে ঘিরে কত আশা, কত স্বপ্ন। তারপর একদিন শৈশব থেকে কৈশোরের দিকে পা, তারপর কৈশোর থেকে উদ্ভ্রান্ত যৌবন, তারপর একদিন যৌবন রসিকতা করে চলে। সেই মানুষটাই দীর্ঘকাল ধরে শুধু দেখতে চেয়েছে একদিন সমস্ত জীবন ঢেলে দিয়ে ভেতরে বাইরে চেয়েছে একবার মানুষের এসে। জীবনভর সবাইকে হাসিও কেন পেলাম না, প্রাণ খুলে হাসতে কেন দেখতে পাই না এক বিন্দু আলো, শৈশবের সেই নিশ্চিন্ত ঘুম। আমার জন্মের সময় কেউ বলেনি কেন, প্রতিজ্ঞা করেনি কেন? এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। শপথ যদি কেউ করত, তাহলে আজ এই জন্মদিনে আমি হাসতে পারতাম, গান গাইতে, ফিরে পেতাম 42 বছর আগের সেই জন্মদিন। এসব হলো না কেন? হ্যাঁ কেন? মনোজ বাবু, আপনার তো মানুষ নিয়ে কারবার, আপনার কাছে দেখুন কি সব বলছি আমি।
রাত 1টা সেদিন বাড়ি ফিরছিলাম, একটা নোংরা বস্তির পার, নিঃশব্দ রাত্রি, নিজের পায়ের শব্দ কানে আসছে। হঠাৎই শুনলাম কোথাও চিৎকার হচ্ছে। আগেও শুনেছি, কিন্তু কেন জানি না সেদিনকে এগিয়ে গেলাম ওদিকে। শুনলাম একজন পুরুষ কাউকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। কৌতূহল বেড়ে গেল। ওই ভাঙাচোরা বাড়িটার বেড়ার ফাঁক দিয়ে উঁকি না দিয়ে পারলাম না। দেখলাম টিমটিমে লণ্ঠনের আলোর সামনে বসে মাঝ বয়স্কা বিবস্ত্রা বিবাহিতা এক ভদ্রমহিলা নিঃশব্দে অঝোর নয়নে কাঁদছে। আর পুরুষ মানুষটা থেকে অশ্লীল খিস্তি খেয়ে পড়ে চলেছে। পরে বুঝলাম মহিলাটি বুকের কাছে জড়িয়ে ধরে আছে এক নবজাত শিশু। মনে হলো কিছুক্ষণ আগেই শিশুটি এই পৃথিবীর আলো দেখেছে। লোকটার কথাই বুঝলাম এই শিশুর জন্ম দেওয়াটা মহিলার অপরাধ হয়েছে, পাপ হয়েছে। যেন মহিলা একাই দায়ী এর জন্য, যেন এমন গর্হিত কাজ পৃথিবীতে আর থাকতে পারে না। ঠিক সেই মুহূর্তে আমার নিজেকে কেমন অসহায় লাগছে, পঙ্গু জ্বর মনে হচ্ছে। এমন দৃশ্যের সম্মুখীন হতে হবে কল্পনা করিনি। শুধু মনে হলো মানুষের জন্ম এখানে কত কত রাগের। কেন ওই হাড়কালি মানুষটার কাছে আপন শিশুর জন্ম পাপ বলে মনে হবে? উৎসব হয়ে উঠবে না কেন? বলুন, মুখ হয়ে রইলেন তো এত যুগ, এইবার একটা উত্তর ঠিক করুন। খুঁজুন খুঁজুন। কিছু বলুন, একটা কিছু। জানি আপনাদের উত্তর খুঁজতে ভয় হয়, ভয় হয় শেষ দৃশ্যের কথা চিন্তা করে। ভয় আমার আপনার শিরা উপশিরা মস্তিষ্কে রক্তে জীবাণু হয়ে ঢুকে গেছে। আমাদের লজ্জা হলো মানুষ হয়ে নিজের আত্মাটাকে সবসময় মাটির চাপা দিয়ে রাখি। নিজেকে চিনতে চাই না, জানতে চাই না বন্ধু, সন্তান, আত্মীয় স্বজন। অভিনেতার মতো রং মেখে নিজের লাশ টেনে নিয়ে বেড়াচ্ছি। কেমন নির্লজ্জ হয়ে গেছি। অন্তত উত্তর পুরুষদের কথা একবার মনে হয় না? মনে হয় না উত্তর পুরুষদের কাছে একদিন জবাবদিহি করতে হবে কৃত পাপের জন্য? ওসব উত্তর পুরুষেরা, সন্তানেরা যেদিন আমাদের একে একে মৃত্যুর ঘর থেকে টেনে এনে চাবুক হাতে সব প্রশ্নের জবাব চাইবে, তখন আত্মরক্ষার জন্য কার কাছে আশ্রয় চাইবে? হ্যাঁ, হে আমার প্রিয়জনেরা, অন্তত সেই ভব মুহূর্তের কথাও কি একবারও মনে হয় না? একবারও কি নিজের গণ্ডির বাইরে আসতে ইচ্ছে করে না? আসলে আমি আপনারা সব বন্দী হয়ে আছি। নিজেদের পায়ে, বুকে, গলায় হাত দিয়ে দেখুন, শক্ত দড়িতে আমাদের শরীর মন বাঁধা পড়ে আছে। বন্দী আমরা নিজের কাছে, অপরের কাছে, বিবর্ণ সময়ের কাছে। আসলে আমরা বন্দী হয়ে আছি ভুল পথের কাছে, বহুকাল বন্দী হয়ে আছি সশ্রম কারাদণ্ডে। ঠিক আপনাদের এই বসে থাকা চেয়ারগুলোর মতন বিচ্ছিন্ন আমরা সবাই। সাজানো জায়গা থেকে সরে বেরোতে জানি না কতটা। বলতে পারেন মানুষ, বলতে পারেন আপনারা আর কতকাল এমন নীলকণ্ঠ হয়ে ঘুরে বেড়াবো আমরা? চুপ, আস্তে, কথা বলবেন না। শুনছেন? শুনতে পাচ্ছেন? ওই যে একটানা ঘন্টার ধ্বনি বেজে যাচ্ছে, শুনতে পাচ্ছেন নাকি? আমি পাচ্ছি, আমি পাই। যখন একা থাকি, যখন সবার মাঝে থাকি,
ওই ঘন্টা তখন আমার কানের কাছে সব সময় বাজতে থাকে। ওই ধ্বনি আমাকে নিজের সামনে দাঁড়াতে বলে সবার মাঝখানে, সময়ের মুখোমুখি দাঁড়াবার কথা ঘোষণা করে। ওই একটানা ঘন্টার ধ্বনি আমাকে পাগল করে দেয়। পাচ্ছেন না? আপনারা শুনতে পাচ্ছেন না? চেষ্টা করুন, শুনতে পাবে। নিঃশব্দ থেকে উত্তন্ন হলে শুনতে পাবে। আমি বলছি, কারণ ওই ঘন্টা তো থেমে থাকে না, শুধু বেজে চলাই তার কাজ। ঢং 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 ঢং। কি আপনি অমন করছেন কেন? কি হলো আপনার? কি হলো? আপনি 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 তো অমন দেখাচ্ছেন কেন? এই যে আপনি দাঁড়াচ্ছেন কেন? উঠে দাঁড়াচ্ছেন কেন? চোখ দুটো বিভৎস দেখাচ্ছে কেন? আপনি এগোচ্ছেন কেন? আমার দিকে এগোচ্ছেন কেন? মনোজবাবু আপনার হাতে ওটা কি চকচক করছে? না, এগোবেন না, আমার দিকে এগোবেন না। না, আপনারা চলে যাচ্ছেন কেন? দাঁড়ান প্লিজ, একটু দাঁড়ান। আমরা মহিলা সমিতির তরফ থেকে জন্মদিন পালন করব বলেই ঠিক করেছিলাম। আমি তো আগেই ঢুকছিলাম, কিন্তু ওই আমার ঢোকার আগেই যে ওই নীলকণ্ঠবাবু মঞ্চে ঢুকে যাবেন আমি ভাবতে পারিনি। আরে না না, জন্মদিনই হওয়ার কথা ছিল। নীলকণ্ঠবাবুর 42তম জন্মদিনটাও যে আমরা পালন করতে পারিনি, তার কারণ সেদিন হঠাৎ মনোজবাবু উঠে গিয়ে কি একটা দিয়ে নীলকণ্ঠবাবুর বুকে সজোরে, তারপর হাসপাতাল, তারপর সব শেষ। প্রথম জীবনে তিনি সার্কাসে ছিলেন, পরে চাকরির পাশাপাশি শখের অভিনয় করতেন। কৌতুক অভিনেতা ছিলেন তিনি, যিনি শেষ দিন পর্যন্ত সবাইকে হাসি আর আনন্দ দিয়ে গেছেন। নিজের জন্মদিন কখনো পালন করেননি। অনেক আশা নিয়ে আমরা 43তম জন্মদিনটাও পালন করতে গিয়েও পালন করতে পারলাম না। তার জন্যে আমরা অত্যন্ত দুঃখিত। পরিচয় করার কোনো দরকার নেই আমার মনে হয়, তবুও নীলকণ্ঠবাবুর চরিত্রে যে স্টেজ কাঁপালো এতক্ষণ, পলাশ দাস, মহিলা আমাদের একনিষ্ঠ কর্মী কৃষ্ণা সেন। এতক্ষণ আপনারা দেখছিলেন জন্মদিন গৌতম সেনগুপ্তর। আমি সুকুমারদার সার্টিফিকেটগুলো নিয়ে আসো। আর আমাদের নাট্যবন্ধু শ্রীমতী রূপালী চ্যাটার্জিকে একটু অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমি আমাদের যারা সাপোর্ট স্টাফ রয়েছেন, টেকনিক্যালি যারা যারা আমাদের সাহায্য করেছেন, আমি প্রত্যেককে স্টেজে ডাকছি। সন্দীপ বাগচি, রঞ্জন বাসু, প্লিজ স্টেজে আসুন। সুদীপ বিশ্বাস, রবিশঙ্কর কর, সার্টিফিকেট অফ এক্সিলেন্স,
কৃষ্ণা সেন, পলাশ দাস, আমাদের আমাদের নির্দেশক তুইশা সরকার ফরিদাবাদে থাকে, এই মুহূর্তে সে এখানে নেই, তাকে চলে যেতে হয়েছে। আমরা আমাদের যারা সাপোর্ট স্টাফ রয়েছে, প্লিজ আমি আমাদের শ্রীমতী সোমা করকে ডাকছি, রবিশঙ্কর কর, সন্দীপ বাগচি, রঞ্জন বাসু, সুদীপ বিশ্বাস, প্লিজ তোমরা তাড়াতাড়ি চলে এসো, আর বেশি সময় নেব না। আমাদের মোটামুটি 2-2.5 মাস ধরে এই আমাদের পরিশ্রম চলেছে। প্রত্যেকের সাহায্য ছাড়া না পেলে এই পথে এগোনো যেত না। আমি আমাদের এই পুরো প্রজেক্টটা থিয়েটার ফেস্টিভ্যালের কনভেনার ছিল সুকুমার দা। নমস্কার, আমরা প্রজেক্টের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা এই যে প্রজেক্টটা করেছিলাম সেটা জয়দীপ আগেই বলেছে আমাদেরকে, আপনাদেরকে সবাইকে, যে কেন আমরা এটা করতে যাচ্ছি বা কেন করেছি সেটা নিয়ে আমি ডিসকাস করছি না। তো আমাদের এই প্রজেক্টে শিল্পী এবং কলাকুশলী নিয়ে 34 জন লোক 2 মাস যাবৎ কন্টিনিউয়াস খেটেছে এবং তার পরিশ্রমের ফল আজকে আপনারা এই 2 জন যাবৎ আমাদের নাট্যশিল্পে দেখলেন। আমরা আশা করব যে এই প্রচেষ্টা আমাদের সবসময় থাকবে এবং অন্যান্য নাটকের দল যদি এই ধরনের চেষ্টা করে নবীনদের এগিয়ে নিয়ে আসার জন্য, সেটা আরও ভালো হবে। এবং আপনাদের যে সহযোগিতা এবং সহানুভূতি আমরা এই 2 দিন যাবৎ পেয়েছি, তাতে আমাদের নাট্যোৎসব সত্যি সাফল্য হয়েছে। এবং এই যে প্রজেক্ট যেটা রবিশঙ্কর করে নিয়েছে, তার সার্থকতা হলো আপনাদের সবার উপস্থিতি। ধন্যবাদ। আমরা কদিনের নির্দেশক শ্রী রবিশঙ্কর করকে অনুরোধ করব সম্বোধন করার জন্য। আমার বোধহয় এবার চাকরি গেল, আর এই আশা নিয়েই আমি হয়তো এটা ভেবেছিলাম যে এটা আমার এই প্রজেক্টে একটা স্বপ্ন, যে যারা আগামী দিনে এগিয়ে এসে বাংলা নাটক বা হিন্দি নাটককে বাঙালি হয়ে দিল্লির বুকে বিভিন্ন প্রযোজনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবে, সেই আশা নিয়েই আমি এটা করেছিলাম। এর পিছনে অনেক, যা বললেন সুকুমারদা, সবারই অনেক কষ্ট, নানা রকমের প্রচেষ্টা রয়েছে। আপনারা জানেন যে 6টা নাটক গত 3 মাস ধরে আমরা এখানে চেষ্টা করেছি। আপনাদের আশা করি ভালো লেগেছে। এই ছোট ছোট ছেলেমেয়েরা যথেষ্ট পড়াশোনা করেছে, নানা রকম দিকে নানা রকমভাবে স্ট্রাগল করেছে। আমাদের মতো অবাধ্য শিল্পীদের মঞ্চে নামিয়ে কিছু করানোর চেষ্টা করেছে। আমি মনে করি এরা আগামী দিনে শুধু নাটককে ভালোবেসে তারা আবার এগিয়ে আসবে। আমরা কজন এরকম প্রচেষ্টা আগামী দিনে আবার করবে, এবং আপনাদের সহযোগিতা খুবই দরকার। আপনারা এসে আমাদের যে উৎসাহ দেন, আমি প্রতিবারই এই কথাই বলি, আজও দিয়েছেন, গতকালও দিয়েছেন, আগামী দিনে আবার আপনারা আসবেন। শুধু এটা হবে দিল্লিতে বাংলা নাটক বাঁচিয়ে রাখার একটাই হচ্ছে, যেখানেই নাটক হোক আমাদের যেতে হবে। আমরা আমাদের বাড়ির গণ্ডি থেকে আমাদেরকে বেরোতেই হবে, আমরা বেরোতে চাই না। এটা খুব স্বাভাবিক, পুজো আসছে, বিভিন্ন জায়গায় আমরা ব্যস্ত, কিন্তু অনেকেই আমার মনে হয় আজকে এই 2 দিন ধরে যা হয়েছে এখানে, যারা দেখেননি তারা কিন্তু পরে হয়তো আফসোস করবেন। আমরা জানি না আগামী দিনে আবার এইভাবে প্রযোজনাগুলো করতে পারবো কিনা, কিন্তু চেষ্টা করব আবার আরো ভালো কিছু করার। এ তো শেষ নয়, এসবের শুরু। আপনাদের আশীর্বাদ রইল, আপনারা ভালো থাকুন, পুজো ভালোভাবে কাটুক। আর আমি আমাদের যত শিল্পীবৃন্দ আছে তাদেরকে জানাই আকণ্ঠ ভালোবাসা, তাদের শুভেচ্ছা জানাই। তারা যেভাবে এগিয়েছে, আর কিছু বলার নেই। আপনাদের আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি শুভরাত্রি জানাচ্ছি। ধন্যবাদ।